জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিল্লিতে আছেন সহকর্মী খালেদ মহিউদ্দিন। তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। খালেদ মহিউদ্দিন, একটু জানতে চাইবো যে আসলে বিজেপির জিতে গেছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই মুহূর্তে আসলে বিজেপির কার্যালয়ের সামনে কি অবস্থা একটু জানতে চাই আপনার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির কার্যালয়ের সামনে এই মুহূর্তে উৎসব চলছে, উদযাপনের নানা রকম নানা রঙে ঢঙে উদযাপন চলছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লোক সমাগম ঘটেছে এবং কেউ ব্যানার নিয়ে এসছেন, ফেস্টুন নিয়ে এসছেন, বাদ্যবাজনা নিয়ে এসছেন, তুবড়ি ফুটাচ্ছেন, অনেক উৎসবের পরিবেশ চারদিকে। তবে এই বিজেপির কার্যালয়ের সামনে যে উৎসবমুখর পরিস্থিতি এবং বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার যে জায়গায় বিজেপি পৌঁছে গেছে, সেই জায়গা থেকে আপনিই বলছিলেন যে নরেন্দ্র মোদী পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, সেটা আনুষ্ঠানিকতা মাত্র। তবে আমি অন্য আর যাদের সঙ্গে কথা বলেছি তাদের মধ্যে কিন্তু এই উৎসবটা নিরবিচ্ছিন্ন উৎসব নয়, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারণ ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই সবাই দেখতে চান। ভারত একটি অত্যন্ত সাম্প্রদায়িক রাষ্ট্র বা মাঝারি মানের সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে উঠুক, এইটা অনেকেই কামনা করছেন না। সঞ্জয়, খালেদ মহিউদ্দিন, আরেকটু জানতে চাই যে যদিও বিজেপির পরিস্থিতি আমরা দেখলাম আমরা বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, স্বাভাবিকভাবেই কংগ্রেসের যে ভরাডুবি, এটিতে আসলে কংগ্রেসের নেতাদের প্রতিক্রিয়াটা কি, এবং পাশাপাশি একটু জানতে চাইবো যে বিশ্লেষকরা এই যে ভরাডুবিটাকে কি হিসেবে দেখছেন তারা। কংগ্রেস নেতৃত্ব আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি, কারণ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের এখনো কিছুটা বাকি আছে। ধারণা করা যাচ্ছে যে আজকে বিকেলের পরে হয়তো কংগ্রেস থেকে আমরা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানবো। আর বিশ্লেষকরা বলছেন এটা যত না মোদির উত্থান বা বিজেপির উত্থান, তার চেয়ে অনেক বেশি কংগ্রেসের পরাজয়। কারণ গত 10 বছর ধরে কংগ্রেস ক্ষমতা থাকাকালে কংগ্রেসের বিরুদ্ধে আপনি জানেন বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে, বিভিন্ন ধরনের একনায়কতন্ত্রের অভিযোগ উঠেছে, এবং সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে মনমোহন সিং এক ধরনের নির্লিপ্ত এবং আমি বলবো প্রায় ক্ষমতাহীন প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতা কেন্দ্রীভূত ছিল আসলে একটি জায়গাতেই, সেটি বিজেপি কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর কাছেই ক্ষমতা অনেকটি কেন্দ্রীভূত ছিল এবং তিনি তার ইচ্ছা মতোই অনেক কিছু করেছেন বলে অনেকে অভিযোগ করছেন। তবে এখন পর্যন্ত কংগ্রেস তাদের আনুষ্ঠানিক কোনো রকম কোনো কিছু প্রতিক্রিয়া জানায়নি। মাত্র 51টি আসন আপনি জানেন কংগ্রেস পেয়েছে। দলগতভাবে তাদের যে জোট আছে, নির্বাচনী জোট ইউপিএ, তারা পেয়েছে 66টি আসন। এইটি কংগ্রেসের জন্য একটি ভরাডুবি এবং কংগ্রেসের জন্য তাদের নিশ্চিত রূপে বিজিত কতগুলি আসনও তারা পরাজিত হয়েছে। সেই জন্য এটা কংগ্রেসের জন্য অবশ্যই এমন একটি দিন যে দিনে তারা আসলে কি বলবে সেটি আমরা পরে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবেন তখনই হয়তো জানতে পারবো। সঞ্জয়, আরেকটি বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটি হচ্ছে যে এই যে ভারতের লোকসভা নির্বাচনে এবং সরকারের মধ্যে একটা পরিবর্তন আসতে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের যে বিষয়টি, এটি আপনি কিভাবে মনে করছেন যে এটির প্রভাবটা কি ধরনের হতে পারে? আমি এখানকার যত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি বা যারা বিভিন্ন দল মতের সমর্থক বিজেপি কংগ্রেস, তাদের সাথে যত কথা বলেছি, তাতে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে ভারতীয় পররাষ্ট্রনীতিতে বা বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্রনীতিতে খুব বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম। ভারতীয় পররাষ্ট্রনীতির বিষয়গুলি আসলে একটা বড় অংশ ঠিক হয় আঞ্চলিক অবস্থার উপর। আপনি জানেন যে পশ্চিমবঙ্গের সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করে যে ভারতের সাথে যৌথ নদী বলেন অন্যান্য বিষয়গুলির সিদ্ধান্ত কি হবে। আর আন্তর্জাতিক যে বিষয়গুলি আছে যেমন যৌথ বাণিজ্য বা আরও অন্যান্য বিষয়গুলি, সেগুলির ক্ষেত্রে সাধারণত ভারতের আমলাতন্ত্রই বা আমলারাই একটি বড় ভূমিকা পালন করে থাকে। পররাষ্ট্রনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসার বা বাংলাদেশের সাথে সম্পর্কে বড় ধরনের কোনো মাত্রা আসার সম্ভাবনা এই নির্বাচনের মাধ্যমে অনেকেই দেখছেন না। কিন্তু খালেদ মহিউদ্দিন, একটি বিষয় যেটি হচ্ছে যে নরেন্দ্র মোদী কিন্তু নির্বাচনের আগেই দু একটি ঘোষণা দিয়েছিল। এক হচ্ছে যারা ভারতে বাংলাদেশিরা আছেন তাদেরকে বের করে দেওয়া হবে, এই ধরনের একটি কথা বলেছিল নরেন্দ্র মোদী। পাশাপাশি তাদের নির্বাচনী ইশতেহারে রাম মন্দির নির্মাণের যে বিষয়টি এসেছিল, এই বিষয়গুলো কি আসলে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে কিনা বাংলাদেশের জন্য? বিজেপি নেতৃবৃন্দ অবশ্য বলছেন, আমরা এই গত কয়েকদিনে তাদের সঙ্গে যে কথা বলেছি, বিজেপি নেতৃবৃন্দ অবশ্য বলেছেন যে এগুলি অনেকটাই কথার কথা বা তাদের ভাষায় বাদ কি বাদ, এগুলির ব্যাপারে আসলে ভোট
নেওয়ার জন্য অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু বলেছেন নরেন্দ্র মোদী, অনেক কিছু বলেছেন বিজেপি নেতৃবৃন্দ, কিন্তু সেই সব কথার সাথে আসলেই তার পলিসিগত কোনো পরিবর্তন আসবে কিনা সেই ব্যাপারে তারা কোনো নিশ্চিত নন, এবং তারা বলতে চান যে এগুলি আসলে কোনো সুনির্ধারিত বা সুচিন্তিত সিদ্ধান্ত নয়। এখন পর্যন্ত তারা এরকমই বলতে চান। তবে এ কথা অবশ্যই বলা যায় যে বিজেপি ক্ষমতায় আসলে বাংলাদেশের জনগণের প্রতি তাদের আচরণ কি হবে সেটা নিয়ে আশঙ্কায় আছেন অবশ্য অনেকেই। এখানকার যারা বাংলাদেশি অভিবাসী আছেন তারাও অনেকে মনে করে যে এতে কিছু তো পরিবর্তন হতেই পারে। সঞ্জয়, খালেদ মহিউদ্দিন, আরেকটি বিষয় যেটি হচ্ছে যে যদিও আমরা দেখতে পাচ্ছি ভারতের লোকসভা নির্বাচনে একটা বিশাল পরিবর্তন, কংগ্রেসের থেকে অনেক এগিয়ে হচ্ছে বিজেপি, কিন্তু পশ্চিমবঙ্গে যদি আমরা নজর দিই সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের অবস্থান কিন্তু এখনো সুদৃঢ় আছে। আমরা এই লোকসভা নির্বাচনে আমরা দেখতে পেলাম, সেটি আসলে কিভাবে সম্ভব হলো? পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বা পশ্চিমবঙ্গের ভোটাররা ভারতের সবগুলি কেন্দ্রেই আসলে ভোটাররা একটা অঞ্চলের ভোটাররা আরেকটা অঞ্চলের ভোটার থেকে আলাদা, তারা অন্যভাবে সবকিছু চিন্তা করে থাকেন। এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি তারা কেন এরকম একটি ভোটে এই ধরনের সিদ্ধান্ত নিলেন সেটি আসলে এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে ভারতের প্রত্যেকটি অঞ্চলেই ভোটের হিসাবটা তাদের নিজের মতো করে করা হয়, সেই জন্য পশ্চিমবঙ্গের ব্যাপারটা আমার এই মুহূর্তে বলা আমার পক্ষে এখন সম্ভব না। খালেদ মহিউদ্দিন, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে কথা বলবো, আরো বিস্তারিত জানবো ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে।